ওঠো হে, একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। ওঠো হে। जग पे छा जाओ, जिगर से आओ आ जाओ, जिगर से जग पे छा जाओ, जिगर से। वंदे मातरम, वंदे। 1906 সালের মাঝামাঝি বিনায়ক ব্যারিস্টারি পড়তে গেলেন লন্ডনের গ্রেস ইনে। তার বয়স তখন 23। চাপেকার ভাইদের ফাঁসি নাড়িয়ে দিয়েছিল স্কুলে পড়া বিনায়ককে। জড়িয়ে পড়েন স্বাধীনতা আন্দোলনে। 1899 সালে দাদা গণেশ ওরফে বাবারামের সঙ্গে বাংলার হিন্দু মেলার ধাঁচে মহারাষ্ট্রে মিত্র মেলা তৈরি করেন। পুনের ফার্গুসন কলেজে পড়ার সময় গড়ে তোলেন গুপ্ত সমিতি অভিনব ভারত সমাজ। লন্ডনে ভারতীয় বিপ্লবী শ্যামজি কৃষ্ণ বর্মার ইন্ডিয়া হাউসে বিনায়কের থাকা খাওয়ার ব্যবস্থা করলেন বাল গঙ্গাধর তিলক। দ্রুত সাভারকার ইন্ডিয়া হাউসের ভারতীয় বিপ্লবী ছাত্রদের নেতা হয়ে উঠলেন। যোগাযোগ হলো আরও অনেক বিপ্লবীর সঙ্গে। তাঁর নেতৃত্বে 1908 সালের 10ই মে ইন্ডিয়া হাউসে 1857 বিদ্রোহের 50 বছর স্মরণে অনুষ্ঠান হয়। ওই আন্দোলন নিয়ে সাভারকারের লেখা বই ব্রিটিশ গোয়েন্দাদের ফাঁকি দিয়ে ভারতে পৌঁছে যায়। ইংরেজিতে অনুবাদ হয় দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স নামে। इतना भय था कि पुस्तक प्रकाशित होने के पहले ही अंग्रेजों ने इस पर बैन लगा दिया था। इसको छुपाकर क्रांतिकारी इंग्लैंड से यहाँ पर लाते थे। স্রেফ একটা কবিতার বইকে হাতিয়ার করে রাষ্ট্রদ্রোহিতার দায়ে বিনায়কের দাদা গণেশ সাভারকারকে সেলুলার জেলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো 1909 সালের 8ই জুন। তার আগেই 6ই মার্চ গুপ্ত সংগঠন অভিনব ভারত সমাজের জন্য বিনায়কের পাঠানো 20টি ব্রাউনিং পিস্তল নিয়ে বম্বে পৌঁছন ইন্ডিয়া হাউসের রাঁধুনি চতুর্ভুজ আমির। বিনায়কের দাদা গণেশের বিচার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন নাসিক জেলার কালেক্টর ও ম্যাজিস্ট্রেট AMT জ্যাকসন। গণেশের সাজার বদলা নিতে 21শে ডিসেম্বর মারাঠি নাটক সারদা দেখার সময় জ্যাকসনকে গুলি করে খুন করলেন 17 বছরের আনন্দ কানহারে। সেই রাঁধুনি আমিন রাজসাক্ষী হয়ে জানালেন বিনায়কের পাঠানো পিস্তলই ব্যবহার করেছিল অনন্ত। গ্রেফতারি এড়াতে বিনায়ক লন্ডন ছেড়ে চলে গেলেন প্যারিসে মাদাম কামার আশ্রয়ে। কিন্তু হঠাৎ লন্ডনে ফিরে ভিক্টোরিয়া স্টেশনে পুলিশের হাতে ধরা দিলেন 1910 সালের 13ই মার্চ। 12ই মে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট রায় দিলেন ভারতে ফিউজিটিভ অফেন্ডার্স অ্যাক্ট 1881 অনুযায়ী বিচার হওয়া উচিত বিনায়কের। ভারতে সাভারকারের বিচারের জন্য ব্রিটিশ সরকার তড়িঘড়ি অর্ডিন্যান্স করে 3 সদস্যের বিশেষ ট্রাইব্যুনাল গড়ল, যাতে জুরি থাকবে না এবং যার রায়ের বিরুদ্ধে অ্যাপিল করা যাবে না। 1 জুলাই 1910 বম্বেগামী SS মরিয়া জাহাজে একটি 4 বার্থের কেবিনে হাত করা লাগানো অবস্থায় সাভারকারকে তোলা হলো। 7 জুলাই সকাল 10টায় ফ্রান্সের মার্সাই বন্দরে নগর ফেলল জাহাজ। পরের দিন সকালে বাথরুমের ছোট্ট পোর্ট হোল দিয়ে বেরিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন সাভারকার। এক গার্ডের গুলি লক্ষ্যভ্রষ্ট হলো। সাভারকার জেটিতে উঠে ছুটতে থাকলেন, কিন্তু কিছুক্ষণ পরেই ধরা পড়ে যান। পরের দিনই বিনায়ককে নিয়ে রওনা দিল মরিয়া জাহাজ। आज भी इतना साहस कोई व्यक्ति में नहीं हो सकता कि देश के लिए जिसका अंत दिखाई न देता हो ऐसे दरिया के अंदर छलांग लगाकर अंग्रेज सरकार के सामने लड़ाई करना। মাদাম কামা সাভারকারের মুক্তির দাবিতে প্রচার শুরু করতে অনুরোধ করলেন ফ্রান্সের তরুণ প্রভাবশালী সোশ্যালিস্ট নেতা
যা লরা ফেদেরিকে লঙ্গেকে। লঙ্গে ছিলেন কার্ল মার্কসের নাতি। নিয়মিত কলাম লিখতেন লুম্যানিতে পত্রিকায়। প্যারিসের ডেইলি মেইল পত্রিকায় ছাপা ছোট খবরটিকে ভিত্তি করে লঙে লুম্যানিতে পত্রিকায় পরপর কড়া প্রবন্ধ লেখা শুরু করলেন। প্রশ্ন তুললেন, ফ্রান্সের জমিতে কাউকে গ্রেফতার করতে পারে ব্রিটিশ পুলিশ? ফরাসি পুলিশ গ্রেফতার করলে তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দিতে পারে? এ তো আন্তর্জাতিক আইনের অবমাননা। লুম্যানিতে ছাড়াও ফ্রান্সের লিব্রে প্যারল, সান্ধ্য টেম্প, জুর্নাল লা দেবাত সাভারকারকে ফিরিয়ে আনতে চাপ তৈরি করল। ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকাতেও সাভারকারের পক্ষে আওয়াজ উঠল। ব্রিটেনে বামপন্থীরা রিলিজ সাভারকার কমিটি বানিয়ে প্রচারে নামলেন। শেষ পর্যন্ত ফরাসি সরকার দ্য হেগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গেল। ব্রিটিশ সরকার শর্ত দিল, মুম্বাই কোর্টে সাভারকারের মামলার শুনানি চলবে। ভারতের বাম ও র্যাডিক্যাল, ইংল্যান্ডের লিবারেলদের আপত্তিতে কান না দিয়ে 3 জজের ট্রাইব্যুনাল বিচার শুরু করল। বিচার শেষ হলো অস্বাভাবিক দ্রুততায়। 23 ডিসেম্বর 1910 রাষ্ট্রদ্রোহিতার দায়ে যাবজ্জীবন কারাবাস ও স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ হলো। 30 জানুয়ারি 1911 জ্যাকসন হত্যা মামলার রায়েও যাবজ্জীবন কারাদণ্ড। তখন যাবজ্জীবন কারাদণ্ড ছিল 25 বছরের। দুটো যাবজ্জীবন একসঙ্গে চলবে না, হবে একের পর এক। অর্থাৎ সাভারকারকে সেলুলার জেলে থাকতে হবে 50 বছর। फांसी देने से अंग्रेज सरकार के सामने उनको डर था कि जनता में जो आक्रोश पैदा होगा वो आक्रोश को बाद में वो संभाल नहीं पाएंगे, इसलिए एक व्यक्ति को 2 जन्म टिप अपने जीवन में दी गई। বম্বেতে রায় বেরোনোর দিন 15 মধ্যেই 14 ফেব্রুয়ারি 1911 আন্তর্জাতিক আদালতে সাভারকার প্রত্যর্পণ মামলার শুনানি শুরু হলো, যা লরা ফ্রেডেরিকে লঙ্গা সাভারকারের আইনজীবী হিসেবে লড়ার অনুমতি পেলেন না। 4 দিন শুনানি চলল। রায় বেরোলো 10 দিনের মধ্যে 24 ফেব্রুয়ারি 1911। রায়ে বলা হলো, ফ্রান্সের মাটিতে ফরাসি পুলিশ অফিসার সাভারকারকে বন্দি করে ব্রিটিশ পুলিশের হাতে সঁপে দেওয়ায় আন্তর্জাতিক আইন বিলক্ষণ ভাঙা হয়েছে। কিন্তু ব্রিটিশ সরকারের কেউ ভুল করেনি, তাই বন্দিকে ফরাসি সরকারের হাতে তুলে দেওয়ার দায়িত্ব বর্তায় না। দুনিয়া জুড়ে প্রবল সমালোচনা হলেও তাতে ব্রিটিশ বা ফরাসি সরকার কানও দিল না। 1911 সালের 4 জুলাই বিনায়ক দামোদর সাভারকারকে সেলুলার জেলে পাঠানো হলো 50 বছরের কারাবাসে। कि सावरकर जी यहाँ पर आए तो अंग्रेज ने उनका उपहास उड़ाया कि भाई 50 साल की सजा है, वापिस कैसे जाओगे? तो उन्होंने सामने उसका उपहास उड़ाया कि मैं देश को देख कर आता हूं, 50 साल तक तेरा शासन ही नहीं चलने वाला, मैं यहां से स्वतंत्र बनकर वापिस जाने वाला हूं। काला पानी की काली कोटलियों के सामने एक युवा व्यक्ति खड़ा रहकर इतने साहस से अंग्रेज के सामने बोले। তা অবশ্য হয়নি। দেশ স্বাধীন হওয়ার অনেক আগেই 1921 সালে সেলুলার জেল ছাড়েন বিনায়ক সাভারকার। তার আগে ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা ভিক্ষা করে একের পর এক মুক্তির আবেদন। জেলে যাওয়ার 2 মাসের মধ্যেই 30 আগস্ট ব্রিটিশ সরকারের কাছে প্রথমবার ক্ষমা ভিক্ষা করেন সাভারকার। 1913 সালের অক্টোবরে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য স্যার রেগিনাল্ড ক্র্যাডক সেলুলার জেল পরিদর্শনে গেলে তাঁর কাছেও ক্ষমা ভিক্ষা চান। 1913 14 নভেম্বর ক্ষমা ভিক্ষা করে আবেদনে সাভারকার লেখেন, সরকার দয়া করে আমাকে মুক্তি দিলে কিছু পারি বা না পারি চিরদিন শুধু ব্রিটিশ সরকার বাহাদুরের অনুগত, আজ্ঞাবহ, সব সেরা সমর্থক হয়ে থাকব। ভারতে এবং বিদেশে আমার যারা অনুগামী ছিল তাদেরকেও আমি ভ্রান্ত পথ থেকে ফিরিয়ে এনে সঠিক পথে পরিচালনা করতে পারি। আমার সামর্থ্য এবং ক্ষমতায় যতখানি সম্ভব ততখানি ব্যবহার করে আমি সরকার বাহাদুরের খিদমতগার হয়ে থাকতে চাই, কারণ আমি সজ্ঞানে আমার মধ্যে এই বদল ঘটাচ্ছি। মহামহিম সরকার বাহাদুর যেন দয়া করে আমাকে ক্ষমা করে। মহামহিম সরকার বাহাদুর ছাড়া আর কে এক দুষ্ট বিগড়ে যাওয়া সন্তানকে ফিরিয়ে আনবে তার পিতার ঘরে? राष्ट्रभक्ति का मतलब ही सावरकर, सावरकर का मतलब ही तेज है, सावरकर का मतलब ही त्याग है,
सावरकर का मतलब ही बलिदान है। 1917 সালে ফের ক্ষমা প্রার্থনা, তারপর 30শে মার্চ 1920। তাতে সাভারকর লেখেন, উত্তর দিক থেকে এশিয়ার রক্তপিপাসু জনজাতির আক্রমণ ঘটতে পারে ব্রিটিশ সাম্রাজ্যের ওপর, যারা আপাত দৃষ্টিতে সরকারের বন্ধু সেজে আছে। আমি নিশ্চিত যে কোনো বুদ্ধিমান ভারত প্রেমিক এই সময়ে প্রাণ মন দিয়ে ভারতের স্বার্থেই ব্রিটিশ সরকারের পাশে এসে দাঁড়াবে এবং সব রকমের সহযোগিতা করবে। देश के लिए कैसे जिया जाता है, एक अक्षुण्ण शरीर का कण कण देशभक्ति से लिप्त कैसे कोई व्यक्ति का हो सकता है, अगर उसका उदाहरण देना है तो सावरकर के अलावे देश में कोई उदाहरण हमारे हाथ में नहीं आएगा, श्री सावरकर जी का ही आएगा। 1920 সালে মহাত্মা গান্ধী, বিঠলভাই প্যাটেল, বালগঙ্গাধর তিলকের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব সাভারকরের নিঃশর্ত মুক্তি দাবি করেন, কিন্তু ব্রিটিশের শর্ত মেনে ছাড়া পাওয়ার মুচলেকা দেন সাভারকর। 1921 সালের 2রা মে দামোদর ও তাঁর ভাইকে সেলুলার জেল থেকে পাঠানো হলো মহারাষ্ট্রের রত্নগিরি জেলে। জীবনে কখনো কোনো রাজনৈতিক কাজে যুক্ত থাকবেন না এই শর্তে রাজি হয়ে 1924 সালে মুক্তি পান। বিনায়ক লেখেন, সরকারের ইচ্ছে মতো যে কোনো শর্ত আমি ও আমার দাদা দেশের শান্তি ও নিরাপত্তার খাতিরে সানন্দে মেনে নিতে রাজি আছি। बहुत सारे लोगों को पद्मश्री मिले, पद्म भूषण मिले, पद्म विभूषण मिले, भारत रत्न भी मिले, मगर देश की जनता ने किसी के नाम के सामने किसी सरकार के कहे बगैर वीर जोड़ दिया हो तो वो एकमात्र व्यक्ति था वीर सावरकर। Where the mind is without fear and the head is held and the high, head is held high, where knowledge is free, where words come out from the depth of truth. In that heaven of freedom, my father, let my father, let my country